অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিসির আলি বললেন, চিনতে পারছিস রে বেটি? কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সাথে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসোনি। তুমি সেই মানুষ না। কি জন্য এসেছো তাই বলো। এক্ষুনি বলবো? না এখন না, আমি স্কুলে যাচ্ছি। আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসব। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও। আমার সংসার দেখো। ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনো আছে? আছে। কাজের ছেলেটাকে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর চা দেবে। তো ছেলে পুলে কই? অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলে পুলে নেই মামা, হবেও না কোনোদিন। তুমি তো খোঁজ খবর রাখো না, কাজেই কিছু জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা শেষ করল না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটার গলা ভারী হয়ে এসেছে। কত রকমের দুঃখ মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে, সন্ধ্যাবেলা ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবেই, তোমাকে যে কত ভালোবাসি মামা। অথচ। অমিতার গলা আবার ভারী হয়ে গেল। এই মেয়েটার মন অসম্ভব নরম। মিসির আলি গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটা দেখে তার মন ভরে গেল। বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসে। 2 কাপ চা খেয়ে মিসির আলি ধমক দিলেন, আর লাগবে না, দরকার হলে আমিই চাইব। লাভ হলো না। 15 মিনিট পর পর সে 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এইটি জানবার জন্য তুমি এসেছো আমার কাছে? হুম। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলরাই শুধু এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হই আর যাই হই, যা জানতে চাচ্ছি সেটা বল। তুই যে ছেলেবেলায় গাছের সঙ্গে কথা বলতি, সেটা মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, গাছ কি তোর সঙ্গে কথা বলতো? অমিতা হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কথা বলবে কি? গাছ আবার কথা বলা শিখলো কবে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও? এই সব ছেলেবেলার খেয়াল, এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এমনি। হুম, এমনি এমনি মাথা ঘামানোর মানুষ তুমি না। নিশ্চয় কিছু একটা আছে, যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব, 11 পদ রান্না করেছি, তুমি খেয়েছো মাত্র 5 পদ। এখনো 6টা বাকি আছে। মরে যাব অমিতা। মরে যাও আর যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দেব। তুমি আমাকে চেনো না মামা। মিসির আলি হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দেবে। মিসির আলি মৃদু স্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না, গাছ আমার সঙ্গে কেন কথা বলবে বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। আমাকে কি গাছ বলে মনে হয়? মিসির আলি কিছু বললেন না, তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার এই ভাগ্নিটি ভারী সুন্দর, দেবীর মতো মুখ, ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল, মামা, তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য ছোটাছুটি করো, অথচ তোমার পাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না, কে বলল? না, ভাবো না। ভাবলে এই 6 বছরে একবার হলেও আমার কাছে আসতে। মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েগুলি এত নরম স্বভাবের হয় কেন? এই নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন।
একটি মেয়ের ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএর মধ্যে তফাৎ কি তার জানতে ইচ্ছে হলো। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি আছে জানার। তিন্নি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উঠছে। এর থেকেই মনে হয় একটি পাথরের মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল, আপা নাস্তা আনছি। তিন্নি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি ৮ ঘন্টার মতো অপেক্ষা করল। এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজেই এলেন। শান্ত গলায় বললেন, খেতে এসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির ১০৩ বা ৪ জ্বর উঠেছে। তিনি গাঢ় স্বরে বললেন, তোমার কি শরীরটা খারাপ মা? তিনি না সূচক মাথা নাড়ল। এসো, ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবার না সূচক মাথা নাড়ল। বরকত সাহেব মেয়েকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন ১০০০ ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে। তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিন্নি তখন খুব সহজ গলায় বলল, বাবা তুমি চলে যাও। চলে যাব? তুমি আসবে না? না। কিছু খাবে না? খিদে নেই। ১ গ্লাস দুধ খাও, দুধ পাঠিয়ে দেই। না। বরকত সাহেব নিচে গেলেন। এই কি গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের এই বিচিত্র অসুখের সত্যি কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলী নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশ চলে গেলে কেমন হয়? ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তাররা আছেন। তারা দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। এই সামান্য কাজটা পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ভোঁতা যন্ত্রণা হতে লাগলো। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগলো। কার ওপরে রাগ? সম্ভবত নিজের ওপরে। এত খারাপ ভাগ্যও মানুষের হয়? তিন্নি সন্ধ্যা মেলবার পরে নিজের ঘরে ঢুকল। আজ অনেকদিন পরে তার আবার ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসল। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করল। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে, এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে ২টি সূর্য, তার আলো তেরসাভাবে গাছগুলির ওপরে পড়েছে। তিন্নি মৃদুস্বরে বলল, তোমরা কেমন আছো? ছবির গাছগুলি যেন উত্তরে কিছু বলল। তিন্নি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল, খুব কঠিন কোনো কথা, কারণ তিন্নিকে দেখা গেল ২ হাতে মুখ ঢেকে কেঁদে উঠছে। সেই কান্না দীর্ঘস্থায়ী হলো না। সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল, কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাগুলি ভালো নয়। তার বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু তিনি যে পথ বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা! বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিনি তার সামনের খাটে পা ঝুলিয়ে বসল।
বরকত সাহেব অস্বস্তির সঙ্গে মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসো, বসে বলো। তিন্নি খুব নরম গলায় বলল, তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ হয়নি। আমি তোমাদের মতো না, আমি অন্য রকম। সেটা আমি জানি। না, তুমি সব জানো না, সবটা জানো না। ঠিক আছে, না জানলে না জানি, এত কিছু জানার আমার দরকার নেই। আমার টাকার অভাব নেই, তোমাকে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, ইউরোপ, আমেরিকা। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, কপালে ঘাম জমতে লাগলো। তিন্নি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না, তোমাদের সেই শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিন্নি শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো, আর কেউ না। কি বলছো এসব? তিন্নি জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাও? এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দাও। তুমিও চলে যাও, তুমিও থাকবে না। আমি চলে যাব? হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিন্নি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য, অসহ্য, কিন্তু কিছু করার নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিনি জন্ডিস হয়েছিল, গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সেই সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না, সেই ক্ষমতা তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে অবশ্য এইসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজেই পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার। কে? তিনি চমকালেন। চায়ের পেয়ালা হাতে নিজাম দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। নিজাম বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। ও মিসির আলি, যে আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই। আমি এখন ঘর থেকে বেরোবো না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও, তিন্নি বাগানে গিয়েছে। নিজাম চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আসছে। চারিদিকে অসহ্য গুমট। মিসির আলি এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 11টা। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি এ বাড়িতে আছেন। নিজাম এর মধ্যে দুবার জিজ্ঞেস করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা। তিনি বলেছেন খবর দেবার দরকার নেই, কারণ তিন্নি নিশ্চয়ই জানে যে তিনি এসেছেন। আলাদা করে বলার কোনোই প্রয়োজন নেই। তিন্নি আছে কোথায়? বাগানে।
এই রাতের বেলায় বাগানে ও কি করছে? জানি না স্যার, কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়, অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পেছনের দিকে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছে একটা গর্ত, ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা। মিসির আলির মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি। বেশ সহজভাবে বললেন, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও, বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে 1 কাপ চা দিও। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধহয়। যে মিসির আলি বারান্দায় বসবার প্রায় সঙ্গে সঙ্গে টুপ টুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটি ঝড় জলের রাতে একটা বাচ্চা মেয়ে বাগানে একা, কত অদ্ভুত রকমের সমস্যা আমাদের চারিদিকে। মিসির আলি সিগারেট ধরালেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে। নিজাম একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখন মিসির আলি দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ভিজে চুপসে গিয়েছে মেয়েটি। তিন্নি তাকে দেখেছে। সে এগিয়ে এলো মিসির আলির দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিসির আলি বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? নিজাম হাঁ করে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। মিসির আলি বললেন, তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা গল্প করি। ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ ভালো লাগে। আর নিজাম, তুমি আমাদের দুজনের জন্য চা নিয়ে এসো। তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। নিজাম ফিসফিস করে বলল, আপা সারাদিন কিছু খাই নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবার নিয়ে এসো, হালকা কোনো খাবার। না, আমি কিছুই খাবো না, খিদে নেই। ঠিক আছে, না খেলে। এসো গল্প করি। যাও হাত মুখ ধুয়ে এসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। নিজাম 1 পট চা এনে রাখল সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো সে রাতে, শো শো করে হাওয়া বইতে থাকলো। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তার বারবার মনে হতে লাগলো হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যোগাযোগ করবে তার সঙ্গে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবেন, কিন্তু তা হলো না। সূর্য এখনো ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনো ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতের বৃষ্টির জন্যই বুঝি চারিদিক ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্য খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে। পাওনা টাকাটা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো এই চাওয়ালা বুড়োর আর কোনো খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবন মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাটার মতো বিঁধে থাকবে। আশঙ্কা সত্যি হলো না। বুড়োকে পাওয়া গেল। কেটলির চায়ের পানি ফুটে উঠেছে। কেটলির নল দিয়ে ধোয়া বেরোচ্ছে। বুড়োর মুখ হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ রাখছে যেমন। আপনার শরীর ভালা? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম। বুড়ো হেসে ফেলল। মিসির আলি বললেন, জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিলাম, কাল এসেছি। আপনার টাকা নিয়ে এসেছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো। মিসির আলি বললেন, আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। যে না মিয়া সাব, এত অল্প কারণে কি কাউরে গাল দেওয়া যায়? আমি জানতাম আপনি আইবেন। কি করে জানতেন? বোঝা যায়।
এই কথাটি ঠিক, অনেক কিছুই বোঝা যায়, রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপারটা তিনি খানিকটা বুঝতে পারছেন, আবছাভাবে বুঝছেন। কি ভাবেন মিয়া সাহেব? না কিছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন, ঠিক তখন মাথা ছিমছিম করে উঠল। তিন্নির পরিষ্কার রিনরিনে গলা। আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়লেন। বুড়ো বলল, কি হয়েছে? শরীরটা একটু খারাপ লাগছে, আমি খানিকক্ষণ বসি। বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গত রাতে তুমি আসনি কেন? ইচ্ছা করছিল না। না এসেও তো কথা বলতে পারতে, বলনি কেন? ইচ্ছা করছিল না, এখন ইচ্ছা করছে। হ্যাঁ করছে, কথা বলতে ইচ্ছা করছে। বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলায় শুনতে পাও না? না, দিনের বেলায় ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে, রাতে আবার চুপ করে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বক বক করবে। তা তো ঠিকই, ওরা কি কথা বলে তোমার সঙ্গে? আমার সঙ্গে কোনো কথা বলে না, ওরা কথা বলে নিজেদের মধ্যে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে, বেশিরভাগই আমি বুঝতে পারি না। তবু বলো, আমার শুনতে ইচ্ছে করছে। জীবন কি, জীবনের মানে কি, এইসব নিয়ে তারা কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষদের কথা জানে। এরা কি বলে, কি করে এসব জানে, মানুষদের নিয়ে ভাবে। বাহ, চমৎকার তো। একটা গাছ যখন মারা যায়, তখন সারা জীবনে যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয়, তখন তাদেরও কষ্ট হয়। মানুষের যখন আনন্দ হয়, তখন তাদেরও আনন্দ হয়। মানুষ একটা গাছকে কেটে ফেললে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেললে, তখন তারা মানুষদের ওপর রাগ করে না। না, তারা রাগ করে না। তারা তো মানুষের মতো নয়, তারা শুধু ভালোবাসে। জানেন, ওদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শীঘ্রই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে, এই জন্যই তাদের দুঃখ। মানুষ থাকবে না। এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফেলবে। পৃথিবী ছাড়াও তো আরো অনেক গ্রহ আছে, যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই, এখন শুধু গাছ। গাছদের জন্য এটা তো ভালোই, তাই নয় কি তিন্নি? শুধু ওরা থাকবে, আর কেউ থাকবে না। তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, না ভালো না, ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে, সেগুলি মানুষকে বলতে চায়, কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়, ওরা বলতে পারে না। এই জন্য ওদের খুব কষ্ট। মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কারণ মানুষ এখনো উন্নত হয়নি। ওদের অনেক উন্নত হতে হবে, কিন্তু তা হবার আগেই তো ওরা শেষ হয়ে যায়। এই সব কথা কি তোমার আশেপাশের গাছদের থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি, তখন ওরা বলে। তুমি যে সব গাছের ছবি আঁকো, সেই সব গাছ? তিন্নি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। মিসির আলি উঠে দাঁড়ালেন। বুড়ো চাওয়ালা বলল, শরীরটা কি এখন ভালো হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, যাই বুড়ো মিয়া। কাল আবার আইসেন। না, কাল আসতে পারবো না, কাল আমি ঢাকা চলে যাব। আবার যখন আসবো তখন কথা হবে। বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে
মিসির আলির ওপর বিরক্ত। মিসির আলি এই বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না। মিসির আলি বললেন, আপনার শরীর কেমন? আমার শরীর ভালোই। আমার শরীর খারাপ হওয়ার মতো তো কোনো ঘটনা ঘটেনি। আপনি ঢাকায় এতদিন কি করলেন? তেমন কিছু করতে পারিনি, খোঁজ খবর করেছি। খোঁজ খবর তো যথেষ্টই করা হলো, আর কত? আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এই সমস্যার কোনো সমাধান নেই। আপনি অনেক চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারিশ্রমিক হিসেবে আমি একটি চেক আপনার জন্য তৈরি করে রেখেছি, নিজাম আপনাকে দেবে। আমি চাই না এই ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা ঘামান। মিসির আলি অবাক হয়ে বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। ভাগ্যকে স্বীকার করে নেওয়ার চেষ্টা করছি। যা ঘটেছে এটা আমার ভাগ্য। ভাগ্যটা কি জানতে পারি? না, জানতে পারেন না। আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না। সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, গোড়া থেকে আপনি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করেছেন, যেটা উচিত হয়নি। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন। এখন দেখছি আমার ধারণা ঠিক নয়। আপনি কিছুই ধরতে পারেননি। একেবারে যে ধরতে পারিনি তা নয়। আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিন্নি মেয়েটি বড় হলে কেমন হবে, অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যবাণী করেছিলেন। এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি তো অবশ্যই আছে, এবং বেশ কঠিন যুক্তি। বলুন, শুনি আপনার যুক্তি। মিসির আলি সিগারেট ধরালেন। বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্ত স্বরে বললেন, আমি প্রথমেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলি মোটামুটি সহজভাবেই গ্রহণ করেছেন, তেমন বিচলিত হননি। আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি। এর থেকেই মনে হয়েছে আপনার মেয়ের এই সব অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি কোথা থেকে আসতে পারে? আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আপনাকে আগে থেকেই বলেছে। কে বলতে পারে? আমার মনে হয়েছে আপনার স্ত্রীর কথা, কারণ আপনার স্ত্রী হচ্ছেন। বরকত সাহেব মিসির আলির কথা শেষ করতে দিলেন না। উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনি এখন যান, পরে কথা বলবো। মিসির আলি নিঃশব্দে উঠে গেলেন। চলে গেলেন বাগানে। বড়ই গাছটি খুঁজে বের করলেন। তিনি বড়ই গাছের একটা গর্তে দাঁড়িয়ে থাকে। ওই গর্তটিও পরীক্ষা করে দেখবেন, কিন্তু সেই সুযোগ হলো না। ভয়াবহ একটি ব্যাপার ঘটল। প্রকাণ্ড একটা ময়াল সাপ যেন হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে এলো। মিসির আলি চমকে উঠলেন। তার চোখ থেকে চশমা খুলে পড়ল, আর ঠিক তখনই মনে হলো এই দৃশ্যটি সত্যি নয়। ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি ময়াল সাপ এসে উপস্থিত হলো। তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথাটা এত উঁচুতে তুলতে পারে না। এই দৃশ্যটি নিশ্চয়ই তিন্নির তৈরি করা। মেয়েটি এই ছবি দেখাচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করলেন, আর ঠিক তখনই তিন্নির হাসির শব্দ শোনা গেল। মেয়েটি তার ঘরে বসেই হাসছে, তিনি শুনতে পাচ্ছেন। তিন্নির হাসি থামল। সে রিনরিনে গলায় বলল, খুব ভয় পেয়েছেন? তা পেয়েছি, কিন্তু যতটা পাবেন ভেবেছিলাম ততটা পাননি। আপনি বুঝে ফেলেছেন এটা মিথ্যা সাপ। হ্যাঁ, তাও ঠিক। আপনার এত বুদ্ধি কেন বলুন তো? জানি না। সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুব ভালো হতো, তাই না? মিসির আলি হেসে ফেললেন। হাসি থামিয়ে শান্ত গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখালে কেন? আপনি বলুন কেন? আপনার এত বুদ্ধি, আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না? আন্দাজ করতে পারছি তুমি চাও না আমি ওই গর্তটি দেখি, যেখানে তুমি রোজ দাঁড়াও, তাই না? হ্যাঁ, তাই। দেখো তিন্নি, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আমাকে সাহায্য করতে না পারলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। আমার এত ক্ষমতা নেই।
তিন্নি ক্লান্ত গলায় বলল, কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না। যারা পারত তারা পারবে না। কারা পারত? তিন্নি জবাব দিল না। মিসির আলির মনে হলো মেয়েটি কাঁদছে।